রুমি, জয়, আমরা আর বেশিক্ষণ এই ঝড় বৃষ্টিতে উঠতে পারবো না। আমাদের এক্ষুনি কোনো এক নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। তুমি ঠিক বলেছ মীরা, এই প্রবল ঝড় বৃষ্টিতে আমি আর ডানা মেলতে পারছি না। আমাদের যে থামলে চলবে না। আমরা যে রহস্যময়ী সোনালী ফল খোঁজার জন্য এখানে এসেছি, সেই ফল নিয়ে অতি শীঘ্রই আমাদের পরিরাজ্যে ফিরতে হবে। না হলে যে ঝড় বৃষ্টি থামলেই আমরা আবার খোঁজা শুরু করব। এখন চলো আমরা ওই গাছের নিচে গিয়ে আশ্রয় নিই। ঠিক আছে, চলো। এরপর তিন পরী রুমি, জয় ও মীরা একটি গাছের নিচে দাঁড়ায়। ঝড় বৃষ্টি আরো জোরালো হতে থাকে। এই জঙ্গল থেকে কিছুটা দূরে এক মাটির কুটিরে বসবাস করে এক কাঠুরে দম্পতি। গিন্নি, ঝড় বৃষ্টি যে আরো বাড়ছে, আমাদের কুঁড়ে ঘরের চাল উড়িয়ে নিয়ে না চলে যায়। চুপ করো তুমি, এমন অশুভ কথা বলোনি। আমারও তো চিনতে হচ্ছে বাগানে আমের গাছগুলোতে আমগুলো ঠিক আছে কিনা। যা ঝড় দিচ্ছে মনে হয় সব আম ঝড়ে পড়ে যাবে। আমি বরং হারিকেনটা নিয়ে একবার বাগানে গিয়ে দেখে আসি আমগুলো ঝড়ে পড়ে গেল কিনা। এই কথা বলে মহেশ হারিকেনটা নিয়ে ঘর থেকে দুয়ারে বেরিয়ে দাঁড়ায়। তখনই আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। আর এই দেখে ললিতা দুয়ারে বেরিয়ে এসে তার স্বামীকে বলে, বাজটা মনে হয় আশেপাশেই কোনো গাছে পড়লো। আকাশের অবস্থাটাও একদম ভালো না, মনে হয় সারা রাতই ঝড় বৃষ্টি হবে। শোনো না, বলি কি, আমরা বরং শুয়ে পড়ি, কাল সকালে না হয় তুমি বাগানে যেও। ওদিকে তখন জঙ্গলে দেখা যায় গাছের গোড়ায় ওই তিন পরী আর দাঁড়িয়ে নেই, তারা মাটির উপর লুটিয়ে পড়ে আছে। চলো গিন্নি, আমরা বরং শুয়েই পড়ি। এই কথা বলে মহেশ ও তার স্ত্রী ঘরে গিয়ে তাদের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত যত গভীর হয় বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে। রাত পেরিয়ে ভোরের দিকটায় ঝড় বৃষ্টি একদম থেমে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। গিন্নি, সকাল হয়ে গেছে, আমি এবার জঙ্গলে গিয়ে দেখি আমাদের আমগুলো ঠিকঠাক আছে কিনা, না ঝড়ে সব আম পড়ে গেল। ঠিক আছে, যাও তবে, আমি রান্না চাপাই। এরপর মহেশ তার কুড়ুল সঙ্গে নিয়ে জঙ্গলের দিকটায় যায়। তারপর তাদের আম গাছের কাছে গিয়ে দেখে এক অদ্ভুত কাণ্ড। তাদের আম গাছের নিচে তিন অতীব সুন্দরী পরী শুয়ে রয়েছে, আর তাদের পাশেই গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। আমি কি দেখছি? এই যে রূপকথার গল্পের মতো ডানাওয়ালা পরী, কি অপরূপ সুন্দরী! কিন্তু ওরা এভাবে মাটির উপরে পড়ে রয়েছে কেন? আমি একটু কাছে গিয়ে দেখি তো। মহেশ একটু সাহস নিয়ে পরীদের কাছে গিয়ে তাদের ডাকতে থাকে। শুনছো? তোমরা কারা? কোথা থেকে এসেছো? শুনছো? আমার কথা শুনতে পাচ্ছো? ওঠো, তোমরা এভাবে মাটির উপরে শুয়ে রয়েছে কেন? কি হয়েছে তোমাদের? মহেশের ডাকাডাকি শুনে তিন পরীর জ্ঞান ফিরে আসে। তখনই তারা উঠে দাঁড়ায়। তারপর, আমাদের এক্ষুনি উড়ে পালিয়ে যেতে হবে, চলো তোমরা। মীরা, জয়, আমার ডানায় খুব ব্যথা, আমি ডানা মেলতে পারছি না। দাঁড়াও, আমি এক্ষুনি জাদুদণ্ড দিয়ে তোমার ডানা ঠিক করে দিচ্ছি। এ কি, আমার জাদুদণ্ড কোথায় গেল? আশেপাশেও যে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাদের কোনো ভয় নেই গো, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আমি এক গরিব কাঠুরে, এই জঙ্গলের পাশেই এক মাটির কুটিরে থাকি। আমি তোমাদের কিচ্ছু করব না, তোমরা আমাকে ভয় পেও না। মহেশের মুখে এই কথা শুনে জয় পরী বলে, আমরা হলাম জাদুনগরীর পরী। এই জঙ্গলে এক বিশেষ ফলের খোঁজে এসেছি। সেই ফল আমাদের খুবই প্রয়োজন। সেটা পেয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু জয়ী, আমাদের তিনজনের জাদুদণ্ডই যে খোয়া গেছে। রুমি পরী উঠতে পারছে না, ওকে ছাড়া আমরা এখান থেকে যাই কিভাবে? যতদিন না ও পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন তো আমরা উড়ে পরীনগরীতেও ফিরে যেতে পারবো না। এখন আমরা কোথায় থাকবো? এই জঙ্গলে থাকলে আমাদের অন্য কোনো মানুষ দেখে ফেললে যে বিপদ হবে। পরীদের কথা শুনে মহেশ বলে, তোমরা চিন্তা করো না, এই বাগান আমার, এখানে তোমাদের কোনো ভয় নেই। আমি পেশায় কাঠুরে,
কাঠ দিয়ে বাঁশ দিয়ে আমি নানান জিনিস বানাতে পারি। আমি বরং নদীর পাড়ে ওই গাছে তোমাদের জন্য একটা বাঁশের গাছ ঘর তৈরি করে দিই। তোমরা বরং ওই গাছ ঘরেই থেকো। ঠিক আছে, যতদিন না রুমির ডানা ঠিক হচ্ছে আর আমরা আমাদের জাদুদণ্ড ও ওই মায়াবী ফল খুঁজে পাচ্ছি, ততদিন আমরা আপনার তৈরি গাছ ঘরেই থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যতদিন ইচ্ছা তোমরা ততদিন ওই গাছ ঘরেই বসবাস করো, কেমন? এরপর মহেশ বাঁশ নিয়ে এসে গাছের উপরে বাঁশের তৈরি গাছ ঘর তৈরি করে ফেলে, আর পরীরা ওই গাছ ঘরের মধ্যেই থাকতে শুরু করে। ওদিকে মহেশ ঝরে পড়া কাঁচা আম কুড়িয়ে কাঠ কেটে বাড়ি ফিরে যায়। তারপর তার স্ত্রী ললিতাকে সব কথা খুলে বলে। ও মা, এ তো অবিশ্বাস্য ঘটনা! তুমি ওই পরীদের জন্য ঘর বানিয়ে দিয়ে ভালোই কাজ করছো। আমাদের বাড়িতে 3 পরী বসবাস করছে, এইটা গ্রামের মানুষ জানতে পারলে বড় মুশকিল হতো। এরপর দিন কাটতে থাকে। রুমি পরীর ডানাও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তারা জঙ্গলে ঘুরে ঘুরে তাদের জাদুদণ্ড ও সেই মায়াবী সোনালী ফল খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। জয়, মীরা, চলো আমরা জঙ্গলের আরো গভীরে গিয়ে ভালো করে খুঁজে দেখি। আমরা নিশ্চয়ই সেই দিকে মায়াবী সোনালী ফলের সন্ধান পাবো। 3 পরী উড়তে উড়তে জঙ্গলের আরো গভীরে চলে যায়। এমন সময় সেই গাছ ঘরের পাশের নদী থেকে মাথা তোলে 2 জলপরী। মণিমালা, ওই দিকে তাকিয়ে দেখো, ওই গাছের উপর কি সুন্দর বাঁশের তৈরি গাছ ঘর। ও মা, কি সুন্দর! আমি তো জানতাম স্থলভাগে মাটির উপরেই ঘর বাড়ি থাকে, এই যে দেখছি গাছের উপরেও বাড়ি। আমরা যদি ওই গাছ ঘরে যেতে পারতাম কতই না ভালো হতো। সারা দিন ওই গাছ ঘরেই বসে থাকতাম আর এই মনোরম জঙ্গলের পরিবেশ উপভোগ করতাম। তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু ওই গাছ ঘর যে ফাঁকা, ওর মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে ওই গাছ ঘরে কি কেউ থাকে না? এখানেও ওই সোনালী ফল নেই, কিন্তু রানীপুরী যে বলেছিল পৃথিবীলোকে গ্রীষ্মকালে ওই সোনালী ফল গাছে ধরে, কিন্তু কোথায় সেই ফল? চলো আমরা এখন গাছ ঘরে ফিরে যাই। এই কথা বলে 3 পরী তাদের গাছ ঘরের কাছে ফিরে যায়। জয় ও রুমি গাছ ঘরে বসে, আর মীরা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। তখন জলপরীরা পরীদের দেখে বলে, তোমরা কারা গো? তোমরা উড়তেও পারো? ওই গাছ ঘর কি তোমাদের? এক ভালো কাঠুরে আমাদের এই গাছ ঘর বানিয়ে দিয়েছে। আমরা হলাম পরীনগরের পরী। এক বিশেষ ফলের খোঁজে আমরা এই পৃথিবীলোকে এসেছি। এখানে এসে আমরা বড় বিপদে পড়েছি। কি বিপদ বলো আমাদের, যদি আমরা কোনো সাহায্য করতে পারি। তোমরা আমাদের সাহায্য করবে, কিন্তু তোমরা কারা? আর ওভাবে গলা অবধি জলে তোমরা কি করছো? আমরা হলাম জলপরী। জলের মধ্যে আছে আমাদের রাজ্য। সাগর নদীতে ঘুরে ঘুরে বেড়াই। এবার বলো, তোমাদের কি বিপদ হয়েছে? ঝড় বৃষ্টিতে আমরা এই জঙ্গলে আটকা পড়ি। তারপর মীরা জলপরীদের সেদিনের সমস্ত ঘটনা খুলে বলে, আর বলে, যখন চোখ খুলি তখন দেখি আমাদের জাদুদণ্ড আমাদের কাছে নেই। কোথায় যে হারিয়ে গেল? মীরার মুখে এই কথা শুনে মুক্তমালা বলে, মণিমালা, এখানে আসার সময় নদীর নিচে আমি 3টি ছোট লাঠির মতো অদ্ভুত জিনিস দেখেছিলাম। ওই 3টি ছোট লাঠি এই 3 পরীর 3 জাদুদণ্ড নয় তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 3টে লাঠি আমাদের জাদুদণ্ড হবে মনে হয়। তোমরা আমাদের জাদুদণ্ড তুলে এনে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এরপর মণিমালা ও মুক্তমালা নদীর জলে ডুব দিয়ে সেই জায়গায় গিয়ে ওই 3টি লাঠি তুলে নিয়ে আসে। তারপর বলে, দেখো তো, এইগুলো তোমাদের জাদুদণ্ড কিনা? মনে হয় বৃষ্টির জলে ভেসে গিয়ে নদীর জলে পড়ে গিয়েছিল। এই তো আমাদের জাদুদণ্ড। জয়ী, রুমি, তাড়াতাড়ি নিচে নেমে এসো। মীরার ডাক শুনে বাকি 2 পরী নিচে নেমে আসে।
তারপর মণিমালা ও মুক্তমালা 3 পরীর জাদুদণ্ড ফিরিয়ে দেয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ মণিমালা ও মুক্তমালা জলপরি। তোমরা কি চাও বলো, তোমরা যা চাইবে আমরা তোমাদের তাই দেব। আমাদের কিচ্ছু চাই না, কিন্তু আমাদের খুব শখ আমরাও বেশ ওই গাছ ঘরে থাকতে পারতাম আর ওই মনোরম পরিবেশ উপভোগ করতে পারতাম। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি এক্ষুনি জাদুদণ্ড দিয়ে তোমাদের গলার হাড়ের ওই মুক্তোতে পরীদের মতো ডানা মেলে ওড়ার জাদু শক্তি প্রদান করছি। আমার জাদুদণ্ডের সাহায্যে তোমাদের ওই মুক্তোতে রূপ পরিবর্তন করার জাদু শক্তি প্রদান করছি। এতে তোমরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। আর আমি তোমাকে অদৃশ্য হবার জাদু শক্তি প্রদান করছি। আর এই সব কিছু দূরের এক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে এক লোভী জেলে। এই গল্পের পরবর্তী অংশ যদি তুমি দেখতে চাও তবে কমেন্টে অবশ্যই পরবর্তী পার্ট লিখে কমেন্ট করুন, এবং এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। এবং আরো নিত্য নতুন গল্প ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।